নিয়ে চলে আসলাম টার্কিশ সিরিজ ক্রিয়েচারের দ্বিতীয় ও শেষ পর্ব নিয়ে। যারা এই ভিডিওটা প্রথম দেখছো তাদের রেকমেন্ড করব এর আগের পার্ট দেখার জন্য, যার লিঙ্ক কমেন্টে দেওয়া আছে। তবুও ছোট করে গল্পটা বলি। 1900 শতকে বুরসা শহরে মহামারী ছড়িয়ে পড়লে বহু মানুষ মারা যায়, যার শিকার হয় জিয়ার মা। তাই মারণ রোগের প্রতিকার খুঁজতে সে ইস্তানবুল পাড়ি দেয় ডাক্তারি শেখার জন্য। সেইখানে তার পরিচয় হয় মেডিকেল কলেজের প্রাক্তন টিচার ওস্তাদ ঈশানের সাথে। তার থেকে জিয়া জানতে পারে সে একটা রহস্যময় গোপন ইরানিয়ান বই দ্য বুক অফ রিজারেকশনের উপর রিসার্চ করে একটা মেশিন বানিয়েছে, যেটার দ্বারা মৃতকে জীবিত করা সম্ভব। তবে একদিন সেটা পরীক্ষা করার সময় দুর্ঘটনা ঘটলে ঈশান মারা যায়। কিন্তু নতুন কিছু আবিষ্কারের নেশায় জিয়া সেই মেশিনের সাহায্যে মৃত ঈশানকে জীবিত করে তোলে। তবে জিয়ার আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয় না, কারণ সে বুঝতে পারে মৃত্যুর পর যে ঈশান ফিরে এসছে সে আর আগের মতো নেই। তো এরপর কি হলো সেইটার জন্য দেখতে হবে আজকের ভিডিও। জিয়া প্রাণপণে ছুটে চলে সমুদ্র তীরে। তাকে যেমন করেই হোক ঈশানকে পিছনে ফেলে বুরসা পালাতে হবে। কিন্তু তার ভাগ্যে জুটল নিরাশা, কারণ বুরসা ফেরার জাহাজ কাল ছাড়বে। সে খেয়াল করে না যে পাশের জাহাজে মুজাফরের সাথে আসিয়ে ইস্তানবুল নেমেছে। জিয়া ডেকের একজনের থেকে গোপন খবর পেল এইখানে একজনই আছে যে তাকে আজ বুরসা নিয়ে যেতে পারে। সেই মতো দেখা করলো হারুনের সাথে। লোকটাকে দেখে আপাদমস্তক লম্পট মনে হলো। জিয়ার কাছে যতটুকু অর্থ ছিল সবটার বিনিময়ে সে রাজি হয়ে গেল যেতে। অতঃপর নৌকা চলল বুরসার মুদানিয়া শহরের উদ্দেশ্যে। পাড়ে দাঁড়িয়ে থাকা ঈশানের হতাশা আর একাকিত্ব নিয়ে দেখা ছাড়া কোনো উপায় রইল না। কলেজ পৌঁছে মুজাফফর জানতে পারে জিয়া ঈশানের সাগরেদ হওয়ার পর কলেজ ছেড়ে দিয়েছিল, আর কিছুদিন আগে বাড়িতে আগুন লেগে ঈশান মারা গেছে। ঘটনাস্থলে ইউনুস উপস্থিত থাকায় সে পরিস্থিতি সামলায়। বুঝিয়ে বলে চিন্তা করবেন না, জিয়া বুরসার উদ্দেশ্যে আজই রওনা দিয়েছে। ইউনুস তাদের হামদি বাবার কাছে নিয়ে যায়। সেইখানে গিয়ে জিয়ার ইস্তানবুল আসার শুরু থেকে পুরো ঘটনা জানার পর দুজন রীতিমতো অবাক। এদিকে অন্ধকার রাস্তায় দিশাহীন ঈশান ঘুরে চলেছে। কোথায় যাবে, কি করবে তার কোনো জ্ঞান নেই। প্রথমবার ঈশান নিজের প্রতিচ্ছবি দেখে আঁতকে ওঠে। আধপোড়া স্মৃতির মতোই ভেসে উঠল সুদর্শন ঈশানের মুখটা। হঠাৎ ওকে দেখে ছুটে আসলো তার প্রিয় পোষ্য ডারউইন। শহরের প্রতিটা মানুষ যখন তাকে দেখে দূরে ঠেলে দিয়েছে, তখন এই প্রভুভক্ত ডারউইন তাকে ভুলে যায়নি। ওকে দেখে মনে পড়ে যায় পুরনো কিছু স্মৃতি। নির্বাক ডারউইন যেন বলছে, আনুগত্য জিনিসটা আমরাই বুঝি, তোমরা তো নামেই মানুষ। ঈশান ওকে জড়িয়ে ধরে রাস্তার এক কোণে ঘুমিয়ে পড়ল। অন্যদিকে হারুন বুঝে গেছে জিয়া মিথ্যে বলছে, কারণ এই নৌকায় তারাই বসে যারা অপকর্ম করে পালাতে চায়। অতঃপর ভয় ও উৎকণ্ঠা নিয়ে শীতল রাতে সমুদ্রের বুক চিরে এগিয়ে চলল নৌকা। সকালে ঘুম ভাঙল একাধিক পদশব্দে। কয়েকজন এসে খাবারের লোভ দেখিয়ে ডারউইনকে ধরে নিয়ে যায় অর্থের বিনিময়ে বিদেশে পাচারের জন্য। অসহায় ঈশানের দেখা ছাড়া আর কোনো উপায় রইল না। তার চোখের কোণে জল। প্রাণ ফিরে আসার পর তার একমাত্র সাথীকে এসে হারিয়ে ফেলেছে। বেলা বাড়লে খাবারের খোঁজে ঈশান বেরোল বাজারে। হঠাৎ একটা মালবাহী গাড়ি উল্টে চাপা পড়ে যায় একটা বাচ্চা ছেলে। গাড়িটা প্রচণ্ড ভারী হওয়ার কারণে আশেপাশের কেউ সেটাকে তুলতে পারে না। প্রচণ্ড ব্যথায় বাচ্চাটার প্রাণ যখন ওষ্ঠাগত, ঠিক তখনই ঈশান তার অসীম শক্তি প্রয়োগ করে বাচ্চাটাকে বাঁচায়। তবে বাজারের মধ্যে ঘটে যাওয়া এই ঘটনা নজর কাড়ে ভাসিলির। ঈশানকে ভবঘুরে ভেবে খাওয়ানোর জন্য নিয়ে আসে হামদি বাবার কাছে। ভাসিলি বুঝতে পারে সে কুষ্ঠরোগী নয়, বরং কোনো দুর্ঘটনায় তার শরীর পুড়ে গেছিল, আর হয়তো সে দুর্ঘটনার কারণেই সে কথা বলার ক্ষমতাও হারিয়ে ফেলেছে। খাবারের দাম দেওয়ার সময় ঈশান হামদি বাবার কণ্ঠস্বর শুনে অস্পষ্টভাবে মনে পড়ে এই গলা তার বড্ড চেনা। কিন্তু তাকে দেখে বাকিরা কি বলবে, এই সংকোচবোধের কারণে সে কিছু বলে না, কারণ সে মানুষ নাকি ক্রিয়েচার নিজেও জানে না। এদিকে জিয়া কোনো মতে বাড়ি পৌঁছে প্রচণ্ড জ্বরে জ্ঞান হারায়। সকলের মনে একাধিক প্রশ্ন, কি হয়েছে তার সাথে। ততক্ষণে ভাসিলি ঈশানকে নিয়ে আসে তার সার্কাস গ্রুপে। সমাজ যে সকল মানুষদের আলাদা ও অচ্ছুত ভেবে দূরে সরিয়ে রেখেছে, তাদেরকে নিয়েই ভাসিলির পরিবার। সহজ সরল ফাদিমি ব্যাকুল চোখে তাকিয়ে দেখে নবাগত ঈশানকে। একই অর্থের টান, ভালো মতো খাবার জুটছে না, তাই নতুন সদস্য দেখে আলিকি রেগে যায়। এতদিন তাদের গ্রুপে হুসেন বাহুবলীর কাজ করত, মানে ট্রিক করে শক্তি প্রদর্শন। কিন্তু তার বয়স হয়েছে, শরীরটা বেশ খারাপ, তাকে নিয়ে কতদিন চলবে তার নেই ঠিক। ভাসিলি প্রস্তাব দেয় হুসেন তার সমস্ত কলাকৌশলী ঈশানকে শেখাবে।
ঈশান কিছু বলতে না পারলেও যতটুকু বোঝার দরকার ঠিকই বুঝে সার্কাসের কাজ করিয়ে নেবে। ঈশান তাদের কাছে লটারির মতো, ওর অসাধারণ শক্তি দলের আর্থিক সমস্যা মিটিয়ে দেবে। ভাসিলি আলিকিকে ঈশানের শক্তি প্রদর্শন দেখালে সে রীতিমতো চমকে যায়। ইতিমধ্যে বাকিরাও একে একে আসতে শুরু করলো। এখন এরাই তার নতুন সংসার। সন্ধ্যায় মুজাফফর আর আসিয়ে বাড়ি ফিরে জিয়ার অবস্থা দেখে আঁতকে উঠল। ওর বাকি জিনিসপত্র কোথায় কে জানে, এমনকি পরনে নিজের জামা পর্যন্ত নেই। মুজাফফর পড়ল চিন্তায়, জিয়া কি কোনোভাবে ঈশানের মৃত্যুর জন্য দায়ী? তবে ভাসিলি কিন্তু রেডি ইস্তানবুলের শেষ রাতের সার্কাসের জন্য। এরা প্রত্যেকে বিভিন্ন খেলায় পারদর্শী। ঈশানের কাছে এটা এক নতুন অভিজ্ঞতা। এখানে মানুষ পেটের দায়ে নিজের অপমান সহ্য করে এবং সকলের সামনে নিজের মজা উড়িয়ে অর্থ উপার্জন করে। তা সত্ত্বেও এরা ভীষণ খুশি। সমাজের চোখে হারিয়ে যাওয়া কদর্য ঈশানকে তারা নিজের করে নেয়। এই পৃথিবীটা এক বিশাল রঙ্গমঞ্চ, যেখানে সবাই এক একজন অভিনেতা বা অভিনেত্রী। এসদের সাপ নিয়ে খেলা দেখানোর সময় তার জাহান্নাম, শয়তান ও প্রলোভনের গল্প শুনে ঈশানের সাথে ঘটে যাওয়া অভিশপ্ত ঘটনার কথা ধীরে ধীরে দুঃস্বপ্নের মতো মনে পড়তে থাকে। তার পূর্ব পরিচয়, তার অস্তিত্ব, পুনর্জন্ম আর অবশেষে জিয়া। কিন্তু ভবিষ্যতে কি হতে চলেছে কেই বা জানে। ওমার জিজ্ঞেস করে, জিয়া সবই তো বুঝলাম, কিন্তু তুমি পাহাড় এলে কেন? উত্তর আসলো, ভালোবাসার কারণে। ধৈর্য ধরো, পুরোটা না শুনলে জানবে কি করে। বেলায় ঘুম ভাঙল জিয়ার। জ্বর নেমেছে, কিন্তু আসিয়ের মনে হাজারো প্রশ্ন। জিয়া বলে, প্রশ্ন করো না, শুধু জেনে রাখো আমি সব ছেড়ে চলে এসেছি। এখন বিয়ে করে ভালোভাবে সংসার করতে যাই। কিন্তু আসিয়ে নারাজ। যতদিন না সব সত্যিটা সে জানতে পারছে, সে জিয়াকে ক্ষমা করবে না। এদিকে মাস্টার হুসেন ব্যস্ত ঈশানকে খেলা শেখাতে। সবাই জানে ওর মধ্যে অসীম শক্তি আছে, কিন্তু দর্শকদের সামনে একটু নাটক না করলে চলে। বাকিরা মজা করে এই কাণ্ড দেখছে। মারিকা আবার ওর জন্য একটা মুখোশ বানিয়ে আনে। ওর নাম রাখলো হারকিউলিস। যা শুনে ঈশানের মুখে এই প্রথম হাসি ফুটল। আজ তারা সবাই জাহাজে অন্য শহরের উদ্দেশ্যে রওনা দেবে, কিন্তু টাকার কমতি থাকায় 3 জনের টিকিট রয়েছে, আর বাকিদের একটু কষ্ট করে ঘোড়ার সাথে যেতে হবে। এইটা শোনার পরে কেউ একবারের জন্য কিন্তু দুঃখ পেল না, কারণ তারা এমনভাবে গিয়ে অভ্যস্ত। এমনকি এইবারে তো আরো মজা, কারণ ঈশান তাদের সাথে আছে। কি হারকিউলিস, তাই তো? উত্তরে ঈশান প্রথমবার নিজের মুখে হ্যাঁ বললে সবাই অবাক হয়ে যায়। তাদের হারকিউলিস কথাও বলতে পারে। যাত্রাপথে মারিকার পেটে ব্যথা ওঠে। একসময় এই পেটের দায় মাত্র 12 বছর বয়সে তাকে বেশ্যাবৃত্তির জন্য বেঁচে দেওয়া হয়েছিল। সেই কষ্ট সে এখনো বহন করে চলেছে। কিন্তু একদিন কষ্ট সহ্য করতে না পেরে কোমরে ছুরি বেঁধে সে প্রাণ বাঁচিয়ে পালিয়ে আসে। তখন থেকে আজ অবধি সেই ছুরি তার কাছে রয়েছে। ভাসিলি তাকে নতুন জীবন দিয়েছে এবং এরাই তার পরিবার। কেউ যদি তার পরিবারকে আঘাত করার চেষ্টা করে, তাহলে এই ছুরি তার বুকে বসিয়ে দেবে। ঈশান বলে, আমি আছি, এই সার্কাসের কোনো ক্ষতি হতে দেব না। তখনই একজন মারিকার জন্য হুসেনের থেকে ব্যথার ওষুধ চুরি করে আনলে ঈশান ওই ওষুধ চেক করলে সবাই অবাক হয়ে যায়। তাদের মনে হয় ওরা ঈশানকে চিনতে ভুল করছে, সে কোনো সাধারণ মানুষ নয়। অন্যদিকে দীর্ঘদিন মনোমালিন্যের পর জিয়া আসিয়াকে ইস্তানবুলে কি হয়েছে সেই কথা জানায়, কিন্তু ঈশানের ব্যাপারটা চেপে যায়। অবশেষে দুজনের মধ্যে সকল সমস্যা মিটে গেলে জিয়া তার ছোটবেলার প্রেমিক আসিয়াকে বিয়ের প্রস্তাব দেয়। নতুন শহরে ভাসিলি তখন সার্কাসের লিফলেট বিলি করতে ব্যস্ত। আজ তাদের প্রধান আকর্ষণ হারকিউলিস ঈশান। দোকানে বসে কয়েকজন লোক মারিকাকে খারাপ নজরে দেখছে। তাদের কাছে মহিলা মানেই ভোগ্য বস্তু। রাত নামলে সবাই নামে রঙ্গমঞ্চে। আজ রেকর্ড সংখ্যক টিকিট বিক্রি হয়েছে। সবাই ভীষণ খুশি। ঈশানকে পরানো হয়েছে নতুন ড্রেস। মারিকা তার সুরেলা কণ্ঠে শুরু করল অনুষ্ঠান। হোসেন ঈশানকে লোহার শিকলে বেঁধে বলল, হারকিউলিস বাবু, মনে রেখো, শক্তি বাহু থেকে নয়, বরং মন আর মগজ থেকে আসে। খেলা দেখানোর সময় তাদেরকেই স্মরণ করবে যাদের তুমি সব থেকে বেশি ঘৃণা করো। তাদের প্রতি জমে থাকা রাগ হবে তোমার আসল শক্তি। এইবার এলো ঈশানের পালা। ভাসিলি রঙ্গমঞ্চে জমিয়ে দিল তার গল্পে, কারণ স্টেজে আসতে চলেছে পৃথিবীর সব থেকে শক্তিশালী মানুষ হারকিউলিস। মিশরের এক জাদুকর তার এই মুখোশ বানিয়েছে, যেটা পড়লে তার মধ্যে চলে আসে অসীম শক্তি। সবার মনে কৌতূহল বাড়িয়ে ঈশান শিকল ছিঁড়ে ফেললে করতালির সাথে ভরে গেল। ভিড়ের মধ্যে থেকে একজন তাকে চ্যালেঞ্জও করে বসল, কিন্তু তাকেও ঈশান হারিয়ে দিলে একজন বাচ্চা বলে, হারকিউলিস, আমায় এক হাতে উঠিয়ে নাও।
এই বলে উৎসাহে তার কোলে উঠে পড়ে। আনন্দ আর মজার ছলে সেই বাচ্চাটা আচমকা মুখোশটা খুলে দিলে সবাই এশানের রূপ দেখে তাকে পিশাচ ভেবে পালিয়ে যায়। মানুষদের প্রতিক্ষণে পাল্টে যাওয়ার স্বভাব ও মিথ্যাচার দেখে এশান ভীষণ রেগে যায়। ভাসিলি তাকে শান্ত করতে চাইলে বলে, আমি কোনো হারকিউলিস নয়, আমার নাম এশান, আর আমি মানুষ নই। সার্কাস শেষ হওয়ার পর সবাই এশানকে নিয়ে বসলো। আলী কি বোঝায় সে খারাপ নয়, বরং খারাপ হয় মানুষের মন। বাইরের দুনিয়া তাদের মতো মানুষকে বাঁচতে দেয় না, কিন্তু তাদের এই ছোট্ট পরিবার সকলকে আপন করে নতুন করে বাঁচতে শেখায়। বাইরের তথাকথিত সভ্য মানুষদের জমি জায়গা অনেক হলেও কোনোটাই তাদের মনের চেয়ে বড় নয়, আর এটাই হলো কঠিন সত্য। রাত বাড়লে বাজারের ওই দুটো লোক এসে মারিকাকে কুপ্রস্তাব দিলে ভাসিলি রুখে দাঁড়ায়। তখন ওরা সার্কাস বন্ধ করে দেওয়ার হুমকি দিলে এশান ওদের পিটিয়ে মারিকার কাছে ক্ষমা চাইয়ে ভাগিয়ে দেয়, কিন্তু তারা কাল সকালে এর বদলা নিয়েই ছাড়বে এই বলে চলে যায়। সারা রাত এশান তাদের অপেক্ষায় বসে রইল। যেটা ভেবেছিল তাই হলো। একদম সকাল হতেই তারা শহর থেকে পুলিশ ডেকে আনে। ভাসিলি এশানকে লুকিয়ে নিজে গেল পরিস্থিতি সামলাতে। জানালো তাদের নামে রিপোর্ট এসছে যে তারা নাকি মুসলিম মহিলাদের সার্কাসে কাজ করিয়ে শরীর ব্যবসা করছে। ভাসিলি বলে এমন কোনো ব্যাপার নয়, কারণ এরা সকলেই নন মুসলিম আর এখানে কোনো শরীর ব্যবসা হয় না। পুলিশ প্রত্যেকের পরিচয়পত্র সহ সার্কাসের পারমিশন দেখতে চাইলে তখনই এশান ফাদিমিকে আশ্বাস দিয়ে বক্সে লুকিয়ে রাখে, কারণ সবার মধ্যে সেই হচ্ছে একজন মুসলিম। এসদের সবার পরিচয়পত্র দেখানো সত্ত্বেও পুলিশ ইচ্ছে করে মারিকিকে বেশ্যা বলে সম্বোধন করলে পরিস্থিতি গরম হয়ে ওঠে। সে মারিকিকে মারতে গেলে এশান তাদের মাঝে চলে আসে, ফলে ওকে বাঁচানোর জন্য হুসেন পুলিশকে গুলি করে। এই আকস্মিক ঘটনায় সবাই অবাক হয়ে যায়। এখন তারা কি করবে, কোথায় যাবে? হুসেন চায় না এশান এইসবের মধ্যে জড়িয়ে পড়ুক, তাই ওকে পালিয়ে যেতে বলে, কারণ ভাসিলি যেমন করে হোক সামলে নেবে। হুসেনের অবশ্য শরীরের অবস্থা একদম ভালো নয়, সে জেলের কষ্ট সহ্য করতে পারবে না। তাই আলী কি প্রস্তাব দেয় এশান আর হুসেন দুজনকেই পালাতে, তারপর না হয় ওরা আলাদাভাবে অন্য শহরে সবার সাথে মিলিতে হবে। কিন্তু যদিও সবাইকে পালাতে হয় তাহলে হুসেনের পক্ষে সেটা সম্ভব হবে না। তখন এশান বলে, আসুন আমার কাঁধে, আমি আপনাকে নিয়ে যাব, কারণ আমরা একই পরিবার। তার এমন কথা শুনে হুসেন অনুতাপ বোধে সবার কাছে ক্ষমা চেয়ে আচমকা নিজেকে শেষ করে দেয়। এই মর্মান্তিক ঘটনায় সবাই ভেঙে পড়ে, বিশেষ করে এশান। ফাদিমি সহ সবাই তাকে পুলিশ আসার আগে চলে যেতে বললে এশান মারিকির কাছ থেকে ছুরিটা চেয়ে বলে, কথা দাও তুমি বেঁচে থাকবে, এই পরিবার যেন আর কারোর মৃত্যু না দেখে, সেই দায়িত্ব তোমার, আমি এখন আসি। আলী কি ওর হাতে কিছু টাকা আর খাবার দিয়ে বলে, এশান এই পরিবার তোমায় কোনোদিনও ভুলবে না। অসহায় এশান ভারাক্রান্ত মনে পাড়ি দিল লক্ষ্যহীন অজানা পথে। এদিকে জিয়া তার পরিবারের সকলের কাছে আসিয়াকে বিয়ে করার সম্মতি চায়। মুজাফফর এই দিনটার অপেক্ষাতেই হয়তো এতদিন বেঁচেছিলেন, তাই সে আর নানি খুব খুশি। বহুদিন পর তাদের বাড়ি মেতে উঠবে আনন্দে। অন্যদিকে জঙ্গল পেরিয়ে এক জায়গায় এসে আলিকির দেওয়া খাবার খেয়ে একটু জিরিয়ে নিল এশান। স্বার্থপর মানুষদের ভিড়ে সে নিজেকে বড্ড একা অনুভব করছে। তার ভাগ্য আজ তাকে কোথায় এনে দাঁড় করিয়েছে। দূরদিগন্তের নদী, মাঠ, জঙ্গল পেরিয়ে অবশেষে এশান পৌঁছয় একটা গ্রামে। লোকালয়ের বাইরে দুটো বাচ্চা ছেলে জাফর নামের একজনকে বিরক্ত করছে। জাফর বাকিদের থেকে আলাদা, শরীর প্রাপ্তবয়স্কদের মতো হলেও মস্তিষ্কের বিকাশ ঘটেনি। এশান ছেলেগুলোকে ভয় দেখিয়ে তাড়িয়ে দেয়। এই দেখে জাফর তাকে ধন্যবাদ জানিয়ে জঙ্গলে পালিয়ে গেলে এশান তার চলাফেরার ধরন নকল করে গ্রামে প্রবেশ করে নতুন কিছুর আশায়। তবে সারাক্ষণ এইভাবে ঘুরলে চলে? তাই অনেক খুঁজে সন্ধ্যায় একটা আস্তাবলে ঢুকতে গেলে আচমকা বাড়ির ভিতর থেকে এক বৃদ্ধা বেরিয়ে হাঁকল, কিরে জাফর নাকি? কত করে বললাম এখন খাবার নেই, যা কাল সকালে আসিস। বৃদ্ধাটির নাম নানা সাহির। তিনি ঘরে ঢুকলে দেখা যায় একটা অল্পবয়স্ক মেয়েকে, ওর নাম এসমা। ওকে ভয় পেতে দেখে তিনি ওকে শান্ত করলেন। এশান আস্তাবলের একটা ফুটো দিয়ে ওদের দেখছিল। তখনই দুর্ভাগ্যবশত সাহির ওদের দেখে ফেললে লাঠি নিয়ে আস্তাবলে এসে জিজ্ঞেস করল, কে তুমি? এশান ভয়ে চুপচাপ দাঁড়িয়ে। এই বুঝি গ্রামবাসীদের ডেকে ঝামেলা শুরু করলো। কিন্তু সাহির লাঠি নিয়ে সামনে দিক বিদিক খোঁচা মারতে থাকলে এশান বুঝতে পারে তিনি অন্ধ। হাঁপ ছেড়ে বাঁচল এশান।
সাহির ঘরে ঢুকলে এসমা মেঝের নিচের একটা গুপ্ত জায়গা থেকে বেরিয়ে আসে। বুঝতে পারল প্রেগনেন্ট এসমা কারোর থেকে লুকিয়ে রয়েছে। ঠান্ডা ক্রমশ বাড়ছে, রাতে কাঠ আনতে হবে। সাহির বলে, চিন্তা করিস না, মাঝরাতে জঙ্গল থেকে কাঠ আনবো, আমার জন্য তো সব সময় রাত। তবে আজ রাতে মাংস হলে জমে যেত। এসমা ও তার বাচ্চার জন্য মাংস খুবই দরকার। এশান চুপচাপ ওদের কথা শোনার পর সোজা চলে আসে জঙ্গলে। একটা খরগোশ আর কয়েক গুচ্ছ কাঠ এনে দরজার সামনে রেখে আস্তাবলে ঢুকে যায়। রাতে সাহির কাঠ আনতে বেরোলে দরজার সামনে রাখা জিনিসগুলো স্পর্শ করতেই চমকে ওঠে। কি ব্যাপার, কে আনলো এগুলো? তিনি কিছু না বললেও আস্তাবলের দিকে চেয়ে একটা মিষ্টি হাসি দিলেন। এসমাকে বলল, কোনো হৃদয়বান ব্যক্তি রেখে গেছে, এটা গ্রামবাসী করেছে বলে মনে হয় না, এমনকি এটা জাফরেরও কাজ নয়। আজ অনেকদিন পর দুজন বিরিয়ানি রান্না করে প্রাণ ভরে খেল। সকাল হতেই এশান আস্তাবল থেকে বেরোতেই দেখে দরজায় খাবার রাখা, নিশ্চয়ই সাহিরের কাজ। হঠাৎ সে আস্তাবলে ঢুকে ছাগলগুলোকে বের করে দরজা লাগিয়ে সোজা বসলো এশানের সামনে। বলে, প্রথমে ডিম খাও, তারপর দুধ এনে দেবো, কেমন? এশানের বিষয়টা খারাপ লাগলে নিজে স্বীকার করে সে জাফর নয়, ওর নাম এশান। ওকে তখন অবাক করে সাহির বলে, আমি অনেক আগেই জানতাম তুমি জাফর নয়, তুমি কি এশমাকে মারতে এসছো? এশান বলে, না, সে এরকম কোনো অভিপ্রায় নিয়ে আসেনি, তার পৃথিবীতে কেউ নেই, কোথায় যাবে তাও জানে না। সাহিরের মুখ স্পর্শ করতে যাওয়ায় এশান বাধা দিলে সাহির জিজ্ঞেস করে, ছোঁয়াচে রোগ আছে নাকি? এই কথা শুনে এশান কেঁদে ফেলে, বলে সে বাকিদের মতো সুন্দর নয়। তখন সাহির মজা করলো, বলে, তুমি সুন্দর হলে আমার কি, আমি থোড়াই নিজের জন্য বর খুঁজতে বেরিয়েছি। সাহিরের মুখ স্পর্শ করতেই পোড়া দাগ অনুভব করে চমকে ওঠে। তোমার এরকম কি করে হলো আমি কোনোদিনও জিজ্ঞেসও করব না, কারণ অন্ধ হলেও আমি তোমার চোখের জল অনুভব করতে পারছি, আর এটাই আমার জন্য যথেষ্ট। তোমার যতদিন ইচ্ছে এখানে থাকো। এই কথা শুনে এশান ওর হাত ধরে কেঁদে ফেলে। তখনই জাফর এলে ওর জন্য খাবার আনতে ঢুকে দেওয়ালের ফুটো থেকে কাপড়টা সরিয়ে ইসমাকে নিশ্চিন্তে থাকতে বলে বেরিয়ে যায়। সাহির এখন জাফরকে নিয়ে টুকটুক করে প্রতিবেশীদের বাড়ি ঘুরবে, এতে তাদেরই সন্দেহ কমবে। সাহির চলে গেলে এশান বলে, ভয় পেও না, আমি ক্ষতি করতে আসিনি। এসমা বলে সে যেন ওকে খারাপ মেয়ে না ভাবে, কারণ এসমার বিবাহিত কাজিন ওর উপর শারীরিক অত্যাচার করা সে প্রেগনেন্ট হয়ে গেলে তাকে ভয় দেখিয়ে রাখত, না হলে ওকে শেষ করে দেবে। কিন্তু পরে বিষয়টা ধরা পড়লে বাড়ির লোক সাথে নিজের বাবা দাদা উল্টে এসমাকেই দোষারোপ করে মারতে চেষ্টা করে। তখন ওর মা এসমাকে পালাতে সাহায্য করলে সাহিরের বাড়িতে এসে ওঠে। বাড়ির লোক ওকে মারতেও এখানে এসেছিল, কিন্তু সাহির তাকে লুকিয়ে রাখলে প্রাণে বেঁচে যায়। তবে এইভাবে আর কতদিন, কারণ সে এই বাচ্চা নষ্ট করতে চাইলেও সাহির তাকে এমন করতে দেবে না। তাই ওকে প্রতিবেশীদের থেকে বাঁচাতে সাহির মিথ্যে খবর রটিয়ে দেয় যে এসমা নাকি ইস্তানবুলে ব্ল্যাক ম্যাজিক করে, তাই সবাই ওর নাম মুখেও আনবে না। আর সেদিন থেকেই সাহির আজ অবধি তার রক্ষা করে আসছে। এশান বুঝিয়ে বলে, এসমা তুমি কখনোই অপবিত্র হয়ে যাওনি, বরং যে মানুষরা তোমার সাথে খারাপ ব্যবহার করেছে বা খারাপ কাজ করেছে এবং এতে সায় দিয়েছে তারাই আসল খারাপ মানুষ। এইভাবে শুরু হলো দেওয়ালের দুই প্রান্তে থাকা মানুষ দুটোর আলাপচারিতা। সময়ের চাকা ঘুরে কেটে যায় কয়েক সপ্তাহ। দুজনের সম্পর্ক ধীরে ধীরে পরিণত হচ্ছে প্রেমে। দেওয়ালের ওই ফুটো আজ হয়ে গেছে ছোট্ট জানলা, যেখান দিয়ে খাবার আর ফুল দুটোই পাস হচ্ছে। এসমা ওর মুখ বহুবার দেখতে চেয়েছে, কিন্তু এশান রাজি হয়নি, শুধু আশ্বাস দিয়েছে সে তাদের ছেড়ে যাবে না। একদিন এসমা তাকে মনের কথা জানায়, হয়তো সে এশানকে ভালোবেসে ফেলেছে। এই অনুভব দুজনের কাছে নতুন উপলব্ধি, বিশেষ করে একটা মৃত মানুষের জন্য তো বটেই। সাহিরের ছোট্ট কুঁড়ে ঘর এখন দুজনের কাছে মহলের কম বলে মনে হয় না। একেই যদি প্রেম বলে, তাহলে এশান যেমনই দেখতে হোক এসমাও তাকে কোনো দিন ছেড়ে যাবে না। তবে এক রাতে এসমার প্রসব যন্ত্রণা ওঠে। সাহির বলল, যাই হয়ে যাক, কষ্ট সহ্য করে মুখ বন্ধ রেখো, না হলে সবাই জেনে যাবে। এশান এটা শোনা মাত্রই দ্রুত ঘরে চলে আসে। এককালে সে ইস্তানবুলে অনেক বাচ্চা প্রসবে সাহায্য করেছে, তাই আজ এসমার জন্য এইটুকু করতে না পারলে তার ডাক্তারি শেখা বৃথা। এসমার মুখে কাপড় রেখে এশান সাহায্য করলো বাচ্চা প্রসব করতে। এই সুন্দর মুহূর্ত চিরস্মরণীয় করে রাখতে এসমা প্রসবের সময় এশানের মুখ থেকে আচমকা কাপড় সরিয়ে দেয়। ফুটে উঠল এক অমায়িক হাসি, আর তার সাথেই জন্ম নিল একটা সুস্থ বাচ্চা। উপরওয়ালা সব থেকে সুন্দর সৃষ্টি হয়ে উঠল দুই প্রাণের কাণ্ডারি। মৃত্যু থেকে ফিরে আসার এতদিন পর এশান জীবনে প্রথম লক্ষ্য পেল। তবে এই সুখের উপর নজর লাগতে সময় নিল না।
বাচ্চার কান্না শুনে গ্রামবাসীদের মধ্যে গুঞ্জন বাড়ল। কিন্তু এইভাবে কতদিন? সবাই এসমার চরিত্রের উপর আঙুল তুলবে এমন তো হয় না। তাই এশান শাহিরকে বলে, নানি, আপনার যদি অনুমতি হয় তাহলে ইমাম ডাকুন, আমি এসমাকে বিয়ে করতে চাই। সাহির এই কথা শোনা মাত্রই অঝরে কেঁদে এশানকে জড়িয়ে ধরে। জাফর আসতেই বলে, আমায় ইমামের কাছে নিয়ে চ, তবে আজ টুকটুক করে নয়, যত জোরে পারিস দৌড়ো। এদিকে আসিয়েও বিয়ে তোড়জোড় করতে ব্যস্ত। বাড়ি সাজছে নতুন রঙে। কাকে নিমন্ত্রণ করবে এই কাজ নানি আর আসিয়ে সামলাক, বাকি কাজ মুজফ্ফর দেখবে। মনে হাজারো উৎকণ্ঠা নিয়ে মুজফ্ফর ছেলেকে একান্তে জিজ্ঞেস করে, হামদি বাবাকে ডাকলে না? জিয়া এই প্রশ্নে অপ্রস্তুত হয়ে পড়ে। বলে, উনি আসলে সোনা গয়না না নিয়ে আসবেন না, আর আমি চাই না উনি এত কিছুর পরেও খরচা করুক, বরং বিয়ের পর আসিয়াকে নিয়ে ওনার সাথে দেখা করে আসবে। এই উত্তরে সন্দেহ জাগলে মুজফ্ফর তাকে প্রথম আর শেষবারের মতো একটা প্রশ্ন করল, ইস্তানবুলে থাকার সময় জিয়ার কারণে কি কারোর মৃত্যু হয়েছে? যদি এমন কিছু হয়ে থাকে তাহলে তিনি ওকে বাঁচিয়ে নেবেন। জিয়া বেশ কিছুক্ষণ নির্বাক হয়ে বসে রইল, কি উত্তর দেবে ভেবে পায় না। অবশেষে বুকে পাথর রেখে বলে, না, সেরকম কিছু হয়নি, আপনি নিশ্চিন্তে থাকুন। মুজফ্ফর আর কথা বাড়ালো না, মেতে উঠল বিয়ের কাজে। অন্যদিকে ইমামের বাড়ি যাওয়ার সময় হঠাৎ গ্রামে একদল ঘোড়সওয়ার আসলে সাহির জাফরের থেকে জানতে পারে ওরা তার বাড়ির দিকেই যাচ্ছে, কারণ গ্রামবাসীদের থেকে খবর পেয়ে এসমাকে খুঁজতে ওর বাড়ির লোক এসছে। সবকিছু চোখের পলক ফেলার মতো ঘটে গেল। তারা এসমাকে গুলি করে শেষ করে দেয় ঈশানের সামনে। এই আকস্মিক ঘটনায় ঈশান সম্পূর্ণরূপে পাগল হয়ে যায়। প্রত্যেকে চোখ খুবলে নৃশংসভাবে মেরে ফেলে। অসহায় সাহির ছুটে আসে তাদের বাঁচাতে, কিন্তু ততক্ষণে সব শেষ। নির্বাক পাথরের মতো দাঁড়িয়ে ঈশান। এটা কি তার শাস্তি নাকি ভাগ্যের পরিহাস? বাড়ি ছাড়ার আগে ঈশান ঘোড়সওয়ারদের গলা গ্রামবাসীদের সামনে ঝুলিয়ে দিয়ে বলল, সে আবার ফিরবে। তখন যদি দেখে সাহির, জাফর আর এই বাচ্চার কিছু ক্ষতি হয়েছে, তাহলে সে গ্রামের প্রতিটা বাড়িতে ঢুকে তাদের শেষ করে দেহগুলো এইভাবেই ঝুলিয়ে পুরো গ্রাম জ্বালিয়ে দেবে। এসমার শরীর একটা সাদা কাপড়ে মুড়ে ঠেলা গাড়িতে তোলার পর গ্রাম ছাড়ার আগে জাফরকে বলে, নানি সহ বাচ্চার খেয়াল রেখো। আর নানি, তুমি চিন্তা করো না, আমি এসমাকে নিয়ে ঠিকই ফিরব, কথা দিলাম। এই শুনে সাহির অবাক পানে চেয়ে রইল। এসমাকে নিয়ে এসে ছুটে চলল নদী, জঙ্গল, পাহাড় পেরিয়ে। বৃষ্টি, তুষারপাত কিছুই তাকে আটকাতে পারে না। একদিকে ভালোবাসার মানুষকে হারানোর কষ্ট, আর অন্যদিকে আলোর রোশনাইয়ে মেতে উঠেছে ভালোবাসার মানুষকে পাওয়ার আনন্দে। কারোর পৌষ মাস তো কারোর সর্বনাশ। কারোর মুখে হাসি ফোটানো মানুষটা আজ নিজে নিঃশব্দ হয়ে গেছে। যে হৃদয় এত ভালোবাসা ছিল, আজ সে হৃদয়টা নিথর পড়ে আছে। সময় থেমে নেই, কিন্তু এশানের মন থেমে গেছে সেই বিদায়ের দিনে। একটা পাহাড়ে পৌঁছে এসমার শরীর বরফে চাপা দিয়ে গাছে মার্কিং করে এসমাকে বলল, অপেক্ষা করো, আমি ফিরব। এইভাবে ভাগ্যের কাছে সহজে হার স্বীকার করতে আমি শিখিনি। এরপর এশান হানা দিল তার শিকারের উদ্দেশ্যে, বুরসার মুদানিয়া শহর। আর রহস্যজনকভাবে মাঝপথে সে খুঁজে পায় বহু যুগ আগে হারিয়ে যাওয়া সেই গুপ্তধন, যেটা নিয়ে আজ অবধি গুঞ্জন চলে আসছে। দেখতে পেল দূর থেকে একটা দলকে এগিয়ে আসতে, যারা আর অন্য কেউ নয়, ওমর ও তার সঙ্গী। এইটা দেখে ঈশানের মাথায় আসলো এক ভয়ানক বুদ্ধি। ইতিমধ্যে আসিয়ের সুরেলা কণ্ঠে বিয়ের অনুষ্ঠান সমাপ্ত হয়েছে। এখন নতুন দম্পতি রওনা দেবে তাদের বাড়ির উদ্দেশ্যে। ঘোড়ার গাড়ি ছুটিয়ে নতুন বাড়ি এসে বিয়ের প্রথম রাতের জন্য তারা প্রস্তুত হচ্ছে। আসিয়ে তাকে নামাজ পড়ে আসার অনুরোধ করলে জিয়া তার কথার অবাধ্য হয় না। জিয়া তখন নামাজ পড়তে ব্যস্ত, আর তখন এই বিদ্যুতের ঝলকানিতে দেখা যায় ওর পিছনে শয়তানের দূত হয়ে দাঁড়িয়ে ঈশান। নামাজ শেষ করে ঘরে এসে আসিয়াকে দেখতে না পেয়ে জিয়া চমকে উঠল। বুকের মধ্যে বয়ে গেল বরফের মতো ঠান্ডা স্রোত। আর তখনই, কিরে, চিনতে পারছিস আমায়? দেখ, আমি কথা বলতে শিখে গেছি, আর নিজের ভাবও প্রকাশ করতে পারি। আমি যেখানেই গেছি মৃত্যু আমার সাথে গেছে। যাদের আপন করেছি তাদের সবাইকে মৃত্যু কেড়ে নিয়েছে। জীবন্ত লাশের মতো আমি সবাইকে মৃত্যু বিলিয়ে গেছি, আর এই সব দোষ তোর। জিয়া বলে, ওস্তাদ এশান, আপনি যা বলবেন আমি তাই করব, শুধু আসিয়ের কিছু করো না। এশান আসিয়াকে ওর সামনে আনলে কি বলবে ভেবে পায় না। জিয়া তার কাছে আর কি কি গোপন করেছে। এশান বলে, যখন নিজের মানুষ প্রাণ সংঘাতের শিকার হয় তখনই অপরজন তার পরোয়া করে, আর এটার একমাত্র কারণ হলো প্রেম।
বা ভালোবাসা। ঠিক এই কারণেই ভাগ্যের তাড়নায় আমি এখন তোমার সামনে। এশান আসিয়াকে বলে সে জিয়াকে নিয়ে যাচ্ছে মৃত মানুষের শরীরে প্রাণ ফিরিয়ে আনার মেশিনটা বানাতে। ওকে এশান তখনই ছাড়বে যদিও মেশিন বানিয়ে দেয়, আর না হলে সে জিয়াকে শেষ করে ফেলবে। এমনকি জিয়া যদি যেতে রাজি না হয় তাহলে ওর সামনেই আসিয়াকে শেষ করে দেবে। সাথে এটাও সতর্ক করলো এইখান থেকে যাওয়ার পর যদি আসিয়া পুলিশকে অথবা বাড়ির কাউকে বিষয়টা জানায় তাহলে জিয়ার প্রাণ সংকটে, কারণ যেমন করেই হোক এশান তার রেশমাকে বাঁচিয়ে তুলবে। অতঃপর কোনো উপায় নেই, আসিয়া বুঝে গেছে এই মানুষটা আর অন্য কেউ নয়, স্বয়ং উস্তাদ এশান। এনার নাম সে আগেও শুনেছে। তাকে নিয়ে যাওয়ার সময় আসিয়া চোখের জল ফেলে বলল যেমন করেই হোক জিয়াকে অক্ষত অবস্থায় ফিরিয়ে দেবেন, না হলে সে আর জিয়ার পিতা কেউ বাঁচবে না। এশান উত্তর না দিয়ে জিয়াকে নিয়ে বেরিয়ে গেল পাহাড়ের উদ্দেশ্যে, যেখানে এশমার দেহ সুরক্ষিত রয়েছে। ঠিক যেভাবে জিয়া এশানকে মাঝপথে নামিয়ে পালিয়েছিল তেমনভাবেই জঙ্গল পথে ঘোড়ার গাড়ি রেখে এসে জিয়াকে নিয়ে হেঁটে চলল তাকদিরের লক্ষ্যে। জিয়া এশানকে মানুষ থেকে শয়তান বানিয়েছে। ভাগ্য সবসময় হিসেব মেটানোর সুযোগ দেয় না, কিন্তু পেলে সেটাকে হাতছাড়া করাও যায় না। এদিকে বেচারা আসিয়ে কি করবে ভেবে না পেয়ে চলে যায় মুজাফফরকে সব ঘটনা জানাতে। যাত্রাপথে এশান সাহিরের সাথেও দেখা করে তাকে আশ্বস্ত করল সে ফিরবে। লম্বা যাত্রাপথে এশান শুরু করল মৃত্যুর মুখ থেকে ফিরে আসার প্রতিটা ঘটনার স্মৃতিচারণ। মৃত্যুর দিন সে গভীর অন্ধকারে ডুবে গেছিল। শরীর নিতর হলেও মাথা সজাগ ছিল। সে দেখেছে মৃত্যুর আগে ও পরের সময়কাল, মানুষ কিভাবে স্বার্থ চরিতার্থ করতে একে অপরকে শেষ করবে, পৈশাচিক যুদ্ধ, মহামারী, গগন বিদারী ইমারত। কিন্তু সব একদিন ভেঙে পড়বে। পৃথিবীর শেষ দিনে যখন জাহান্নাম দিয়ে মানুষ যাবে তখন তারা প্রার্থনা করবে জান্নাতের জন্য। হিসেব থাকবে সবকিছুর, কারণ উপরওয়ালার নামে যারা খুন করে তাদের আত্মা জাহান্নামের আগুনে জ্বলবে। এই সকল দৃশ্যের মাঝে একজনের ডাকে এশান দ্বিতীয় জীবন পেল, আর সেটা ছিল জিয়া। এই কথা শুনে জিয়া বলে সে নিজে মেশিন বানিয়েছে, পাগলের মতো বইয়ের পেছনে গেছে, আর এশান এখন যে সুযোগ পেয়েছে সেটা জিয়ার জন্যেই। তখন এশান রেগে বলল সেদিন মানা করা সত্ত্বেও জিয়া পরীক্ষার জন্য তাকে ব্যবহার করেছিল, কিন্তু বলা বাহুল্য এই নতুন জীবনে এশান অনেক কিছুই উপলব্ধি করেছে। আপন মানুষ কাছে এসেছে, আবার হারিয়েও গেছে। এশান তাকে নিয়ে পুনরায় হাঁটা দিল, শোনালো ডারউইন থেকে শুরু করে ভাসিলি সার্কাস, হুসেন, আলিকি, সাহির, আর অবশেষে তার একমাত্র ভালোবাসা এশমার গল্প। এদিকে মুজাফফরের বাড়িতে শুরু হয়ে গেছে ঝামেলা। ওরা পুলিশের কাছে যেতে চাইলে আসিয়ে মানা করে, কারণ সে এশানের চোখে সহানুভূতি দেখেছে। মুজাফফর বলে তারা চাইলে নিজের মতো করে তদন্ত করতেই পারে, অ্যাটলিস্ট তারা কোথায় গেছে এটুকু যদি খুঁজে পাওয়া যায়। তখন আসিয়ে তাকে মৃত এশান আর মেশিনের কথা বলে। তার বিশ্বাস এশানের বাড়িতে যখন আগুন লাগে তখন জিয়াও সেখানে ছিল। তখনই মুজাফফরের মনে পড়ে দ্য বুক অফ রেজারেকশনের কথা, অর্থাৎ এশানের বাড়িতেই তাদের উত্তর লুকিয়ে। অতঃপর তারা রওনা দিল ইস্তানবুলের উদ্দেশ্যে। প্রচণ্ড ঠান্ডায় জিয়ার অবস্থা দিনে দিনে খারাপ হচ্ছে, কিন্তু এশান তাও থামল না। তাকে পিঠে নিয়ে পাহাড়ে চড়ে। সে যেমন করেই হোক এশমাকে বাঁচিয়ে তুলবে। ভালোবাসা ছাড়াই পৃথিবীতে বেঁচে থাকার কোনো মূল্য নেই। তার কাছে জান্নাতের আরেক নাম এশমা। জিয়া বোঝায় যে তারা লোকবল ছাড়া মেশিন বানাতে পারবে না, কিন্তু এর জন্য এশান ভেবে রেখেছে পাহাড়ের ওই গুপ্তধনের লোভ দেখিয়ে তারা ওমারদের সাহায্য নেবে মেশিন বানাতে। অতঃপর জিয়া এই প্রস্তাবে রাজি হয়, কিন্তু মধ্যরাতে প্রচণ্ড অসুস্থ হয়ে পড়লে এশান ওকে কাঁধে তুলে ওমারদের ডেরায় রেখে আসে। এতটুকু বলে জিয়া থামল। ওমার অবাক হয়ে ওর দিকে তাকিয়ে। তার বিশ্বাস হচ্ছে না এই কাহিনী, পুরোটাই যেন নানি দাদির মুখে শোনা রূপকথার গল্পের মতো। জিয়া গুপ্তধনের ঘটনা গোপনে রেখে দীর্ঘ নিঃশ্বাস নিয়ে বলে, হয়তো আমি খারাপ, সজ্ঞানে বা অজান্তে অনেক ভুল করে ফেলেছি, কিন্তু এরপরেও সে কারোর জন্য খারাপ চায়নি। আর হয়তো এই কারণেই সে কাহিনীর মধ্যেও নিজেকে যতটা পেরেছে ভালো করে দেখানোর চেষ্টা করে গেছে। কিন্তু সেটাও কি আদৌ পারল? ওমার বলে, জিয়া তুমি যদি অনুমতি দাও তাহলে এই কাহিনী আমি ডায়েরির পাতায় লিপিবদ্ধ করব। এই কথায় জিয়া মাথা নেড়ে সম্মতি দিল। অন্যদিকে আসি আর মুজাফফর এসে পৌঁছায় এশানের বাড়িতে, কিন্তু বাড়ির অবস্থা দেখে মনে হলো না যে এইখানে কেউ থাকে। তখনই ক্ষণিকের ভূমিকম্প আসলে পুরো এলাকার মাটি ধসে যাওয়ায় মাটির ভিতর থেকে বেরিয়ে আসে জিয়ার লুকিয়ে যাওয়া দ্য বুক অফ রেজারেকশন। অন্যদিকে সূর্যোদয়ের সাথে এশান গুপ্তধন এনে ওমারদের সামনে ফেলে ওমারকে বলে,
সকলের মধ্যে সমান ভাগে ভাগ করে দাও। কিন্তু টাকার লোভে সবাই একে অপরের বিরুদ্ধে চলে যায়। প্রথমে ঝগড়া, তারপর শুরু হলো গুলিবর্ষণ। এশান, ওমার, জিয়া অবাক হয়ে যায় এই ঘটনায়। এলোপাথারি গুলিবর্ষণে গ্রুপের অনেকে মারা যায়, আর এই আকস্মিক ঘটনার শিকার হয় জিয়া। এশান ছুটে যায় ওর কাছে, বুকে জড়িয়ে ধরল, কিন্তু অনেক দেরি হয়ে গেছে। শেষ নিঃশ্বাসটুকু বেরোনোর আগে জিয়া বলে যায়, ওস্তাদ, পারলে আমায় মাফ করে দিও। সময় গড়িয়ে বিকেল নামতে শুরু করেছে। সবাইকে নিরাপদে পাহাড় থেকে ফিরতে হবে, কিন্তু সর্বস্ব হারিয়ে এশান জিয়াকে জড়িয়ে বসে রয়েছে। ওমার, আমি যেখানেই গেছি মৃত্যু আমার সঙ্গ ছাড়েনি। আর দেখো, সে মৃত্যুকে ভোলাতে যা সাহায্য নিতে এলাম, সেও আমায় ছেড়ে চলে গেল। এশান বলে, গুপ্তধনের কিছু অংশ তুমি নানা সাহির আর বাচ্চাকে দিও, আর মুদানিয়া শহরে অভাগী আসিয়ের কাছে ওর মৃত্যুর খবর জানিও, কারণ আমি তার কথা রাখতে পারিনি। আমি চাইলেও এখন এশমার বাচ্চাকে দেখতে পাবো না, কারণ আমার মধ্যে আর শক্তি নেই। আমি চাই না আমার জন্য আবার কেউ মারা যাক। ওমার ওকে বহুবার ওদের সাথে যাবার জন্য জোর করে, কিন্তু এশান রাজি হয় না, কারণ সামনে আর কোনো রাস্তাই খোলা নেই। আজ থেকে মানবজাতির সাথে এশানের সব সম্পর্ক শেষ। এশান সবাইকে বিদায় জানিয়ে জিয়াকে নিয়ে তুষার ঝড়ের মধ্যে এগিয়ে চলল পাহাড়ের উপর, যেখানে মাটির নিচে অপেক্ষা করছে এশমা। ভেজা চোখে ওমার জামার পকেটে হাত ঢোকাতেই দেখে তার অজান্তে জিয়া আসিয়ের জন্য একটা চিঠি লিখে গেছে। সেখানে লেখা, ক্যাপ্টেন, আমি যদি না ফিরি তাহলে আসিয়াকে বলে দিও আমায় ভুলে জীবনে এগিয়ে যেতে। সে যেন আমায় মাফ করে হৃদয় থেকে চিরজীবনের জন্য বিদায় দেয়, তাহলেই আমার আত্মা শান্তি পাবে। আসিয়া আমার জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায় ছিল, আছে আর থাকবে। দিন কাটে, মাস কাটে, কেটে যায় অগন্তি প্রহর। ওমার নিজের পরিবারের কাছে ফিরে প্রথমে যায় নানা সাহিরকে গুপ্তধনের অংশ দিতে, তারপর গেল আসিয়ের বাড়ি। কিন্তু সাহস ছিল না তার মুখোমুখি হওয়ার, শুধু দরজার সামনে রেখে যায় জিয়ার সেই চিঠি। বৃষ্টির মধ্যে আসিয়ে পাগলের মতো ছুটে যায় তার জিয়াকে খুঁজতে, কিন্তু সে যে আর ফিরবে না। ওমার ডায়েরিতে লিখল, বিজ্ঞান কখনোই মানবজাতির জন্য অভিশাপ নয়, বরং মানুষের অহংকার, জেদ আর কর্মফল তাদের জন্য সব থেকে বড় অভিশাপ। এই জীবনযুদ্ধে আমরা সবাই নিজের কাছের মানুষকে হারাবো, এটাই তো ভবিতব্য, কিন্তু তা বলে কখনো নিজের আশা হারিয়ে ফেলবো না। আর এখন যদি আমার কথা তোমাদের বিশ্বাস না হয়, তাহলে ওঠো আর বেরিয়ে পড়ো নতুন কিছুর সন্ধানে। তবে প্রমাণস্বরূপ ওই পাহাড়ে যেতে ভুলো না, হয়তো সেখানেই পাবে এশমার কবরের পাশে অপেক্ষারত এশানকে, যে এখনো হাত পেতে উপরওয়ালার কাছে মৃত্যু কামনা করছে।